একটা লোক ধূপকাঠির মেশিন কিনে কেন ব্যবসা করতে পারে না? আজকের আলোচ্য বিষয় এটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি এটাই সব সময় কামনা করি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ধূপকাঠির মেশিনের ব্যাপারে এবং ধূপকাঠির ব্যবসার ব্যাপারে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি ধূপকাঠির ব্যবসা নিয়ে আলোচনা করি, ধূপকাঠি ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি না। বন্ধুরা, ধূপকাঠির মেশিনের আমি কোনো অ্যাডভার্টাইজ দিচ্ছি না। আমি এখানে বলতে চাইছি, যারা ধূপকাঠির মেশিন কিনে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর বিক্রির জন্য উঠে পড়ে লেগে যান যে আমি যে ধূপকাঠির মেশিনটা কিনেছি সেই মেশিনটা আমি বিক্রি করে দেবো, আমি কাজ করতে পারছি না, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, একটা ধূপকাঠির মেশিন কিনতে গেলে আমাদের বেশ একটা বড় অ্যামাউন্টের কিন্তু ইনভেস্ট করতে হয়, মানে পুঁজি লাগাতে হয়। 1 লাখ হোক, 1.5 লাখ হোক, যে যেরকম পারছে সেরকম ভাবে নিচ্ছে। তো বন্ধুরা, বিষয়টা ওখানে না, বিষয়টা হচ্ছে আমি আজকে একটা ধূপকাঠির মেশিন কিনছি। কি করে কিনছি? না, লোন করে কিনছি। আমি একটা দরিদ্র শ্রেণীর লোক। সেই মেশিনটা কিছুদিন পরে আমি চালাতে পারছি না। কেন চালাতে পারছি না? কি সমস্যা হচ্ছে? প্রচুর বেকার বন্ধুরা আছেন যারা চাইছেন একটা ইনকাম করতে। তো ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখছেন যে ধূপকাঠির মেশিন কিনুন, আমরা সমস্ত মাল কিনে নেবো, আপনাদের মার্কেটে যেতে হবে না, মার্কেটে বিক্রির কোনো ঝামেলা নেই, আপনারা আমাদের কাছ থেকে একটা মেশিন কিনুন, মেটেরিয়াল কিনুন, কিনে আপনারা সেই মালটা তৈরি করে র কাঠি যেটা হবে সেটা সারা বছর আমাদের কাছেই আপনারা বিক্রি করতে পারবেন। মানে এক কথায় বলতে গেলে বাইব্যাক পলিসি। তাহলে আপনি ভেবে দেখুন, আপনি লোন করে মেশিনটা কিনেছেন, সেই মেশিনটাকে কিন্তু আপনি 1 মাস, 2 মাস, 3 মাস পর যদি বিক্রি করতে যান, আপনি কিন্তু সেই দাম পাবেন না বা তার ধারের কাছে দাম পাবেন না। সেই মেশিনটা আপনাকে বিক্রি করতে গেলে কিছু না হলেও হাফ দাম হয়ে যাবে, হাফ দামের কম হবে, তো বেশি হবে না। তো বন্ধুরা, শুধু মেশিন কিনলেই হয় না, আগে আপনাকে জানতে হবে যে আমি কাজটা করতে পারবো তো, ধূপকাঠির মেশিনের কাজটা কি আমি করতে পারবো। কারণ আজকে মেশিন কিনে 2 দিন পরেই যদি আপনি বলেন যে আমি কাজ করতে পারছি না, আমার এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে প্রথম কথা হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ হট করে আপনার কিন্তু সেই মেশিনটা বিক্রিও হয়ে যাবে না। আপনি যেখান থেকে মেশিনটা কিনেছেন তাদের উপরে ভরসা করে তাদের অপেক্ষায় বসে থাকতে হবে যে তাদের কাছে কখন সেই সেকেন্ড হ্যান্ড মেশিনের একটা কাস্টমার আসবে, সেই কাস্টমারটা সেই সেকেন্ড হ্যান্ড মেশিনটা কিনবে, এই অপেক্ষায় আপনাদের বসে থাকতে হবে। তো প্রথম আপনাদের অপেক্ষা। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দাম পাচ্ছেন না, তাহলে আপনাদের কিন্তু সেই ধূপকাঠির মেশিনটা কেনার আগে আপনাদের কিন্তু ভাবতে হবে। শুধু মেশিন কিনলাম, শুধু মেশিন কিনলাম, কিনে আমি কাজ করতে পারলাম না, কিছুদিন পর আমি লস করে বিক্রি করে দিলাম, তাতে কি হবে? মেশিন বিক্রেতার বদনাম হবে। সেই লোকটা তখন ওই মেশিন বিক্রেতার বদনাম করবে যে উনি যেরকম বলেছিল সেরকম কিন্তু হয়নি, উনি বলেছিল এত লাভ আছে, অত লাভ আছে, কিন্তু সেই লাভটা নেই। কিন্তু বন্ধুরা, এটা পুরোপুরি ভুল। ধূপকাঠির ব্যবসাতে লাভ আছে যদি আপনি ঠিক মতো করতে পারেন। বেশিরভাগ মানুষ ধূপকাঠির ব্যবসা করতে গিয়ে হোঁচট খাচ্ছে, বেশিরভাগ মানুষ। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এরকম ব্যক্তি আছে যারা এক সময় প্রচুর ধূপকাঠির মেশিন কিনে ফেলেছে। কিন্তু বন্ধুরা, সেটা মেন সমস্যা না। মেন কারণ সেই লোকটা ধূপকাঠির মেশিন চালাতে পারেনি। কেন পারেনি? কেন 1 মাস, 2 মাস পর সেই মানুষটাকে মেশিনটা বিক্রি করতে হচ্ছে? কেন সেই লোকটাকে কিছুদিন পর যেতে না যেতেই তাকে মেশিনটা বেচে দিতে হচ্ছে? এর কারণ হচ্ছে, দেখুন, আমি রিসেন্ট একটা মেশিন, যে আমাদেরই কাছাকাছি একটা মেশিন বিক্রি করেছিলাম। তাকে মেশিন দেওয়ার আগে, অবশ্য তার পাড়াতে আমি তার আগে আরেকটা মেশিন কিন্তু দিয়েছিলাম। তো সেই ব্যক্তিরা, মানে ধরুন আমি নাম্বার 1 কে এক সময় মেশিন বিক্রি করেছিলাম, আর প্রায় 1 বছর পর নাম্বার টু সে তারই বন্ধু সে আমার কাছ থেকে আরেকটা মেশিন নেয়। ওর মেশিনটা কিন্তু চলছে, বা ওর মেশিনটা দেখে এ কিন্তু মেশিন কিনছে। মানে কি, ওর কাছে গিয়ে কিন্তু, মানে নাম্বার 2 নাম্বার 1 এর কাছে গিয়ে কিন্তু মেশিন চালানো দেখেছে, শিখেছে, সমস্ত কিছু করেছে। ডাস্ট, বাড়িঘর নোংরা হচ্ছে বা উড়ছে, এই সমস্ত কিছু সে কিন্তু দেখেছে। কারণ এটা একটা ডাস্টের কাজ, এটা একটা পাউডারের কাজ।
তো সে সমস্তটাই দেখেছে, দেখার পরে সে মেশিন কেনে আমার কাছ থেকে। কেনার ঠিক 2 থেকে 3 দিন পর আমাকে বলছে, দাদা আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে ওই কালির বস্তার উপরে উঠছে, উঠে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, বিছানায় উঠছে, বাড়িঘর নোংরা করছে, ওর গা হাত পা নোংরা হয়ে যাচ্ছে, প্লাস ডাস্ট আমাদের নাকে মুখে যাচ্ছে, আমার ওয়াইফের ডাস্ট অ্যালার্জি আছে। তো দাদা একটু প্লিজ দয়া করে আপনি একটু আমার মেশিনটা একটু বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে এইবার ভাবুন বন্ধুরা, সে সব জানে, সব দেখেছে, সব বুঝেছে, বোঝার পরেও সে এই ভুলটা কেন করলো? আমার কথা হচ্ছে এটা, দেখুন আমি ধূপকাঠির মেশিন বিক্রি করি, আমি মেটেরিয়াল বিক্রি করি, কাঁচামাল বিক্রি করি, সেন্ট প্যাকেট সমস্ত কিছু বিক্রি করি, কিন্তু আমি কেন এই কথা বলছি? কারণ যাতে কোনো ব্যক্তি আমাদের বদনাম না করতে পারে। একটা মেশিন কিনে নিল, নিয়ে সে কিছুদিন পর চালাতে না পেরে তখন সে বদনাম করছে যে মেশিনে লাভ নেই, উনি মিথ্যে কথা বলেছে, উনি ভুলভাল কথা বলেছে। কিন্তু আপনার বোঝা উচিত যে আপনি এত কিছু জেনে, এত কিছু বুঝেও আপনি একটা মেশিন কিনছেন, কেনার পরে বলছেন যে মেশিন বিক্রি করে দেন। যাক, এটা তো গেলো একটা কারণ, ডাস্ট নোংরা ফোংরা এগুলো একটা কারণ। অনেক ব্যক্তি আছে, অনেক ব্যক্তি এরকম আছে যাদেরকে ডাই সেট আপ, আমাদের ধূপকাঠির মেশিনে একটা ডাই সেট আপ থাকে, যারা জানেন না তারা হয়তো তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা খুব সহজ একটা কাজ, ডাই সেট আপের কাজ। কিন্তু এই ডাই সেট আপের কাজটা এমন ব্যক্তি আছে, 8 ঘন্টা আমরা বুঝিয়েছি তাতেই বুঝে গিয়েছে, একদম ফটাফট শিখে ফেলেছে, তার কাছে আমাদের দ্বিতীয় দিন যেতে হয়নি, সে মাল তৈরি করছে, আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু এরকম ব্যক্তিও আছে যাদের কাছে আমরা কিছু না হলেও 8-10 বার গিয়েছি, 8-10 বার গিয়ে তাকে বুঝিয়ে এসেছি, তাকে শিখিয়ে এসেছি, তারপরেও সে কিন্তু ডাই সেট আপ করতে পারছে না। দাদা 2টো করে কাঠি মেরে দিচ্ছে, দাদা কাঠি আটকিয়ে যাচ্ছে, দাদা মশলাটা এরকম কেন আসছে, দেখা যাচ্ছে 1 বছর ধরে কাজ করছে কিন্তু এখনো জলের পরিমাণটা সে বুঝে উঠতে পারেনি। তাহলে তার মাথাতে কি আছে? তাহলে সে যদি সেগুলো না বুঝতে পারে, তাহলে আমি বলবো যে তার ধূপকাঠির মেশিন কেনার কোনো প্রয়োজন নেই। যদি তার মাথায় মেশিনারি জিনিসটা, তার মাথায়, তার ব্রেনে যদি না ঢোকে, তাহলে তার ধূপকাঠির মেশিন কেনা উচিত হবে না বা উচিত হয়নি। আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, এখনো কিছু ব্যক্তি আছে, বয়স ভালোই হয়েছে কিন্তু এখনো সাইকেল চালাতে পারে না। এটা হয়তো আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আছে এরকম ব্যক্তি যারা এখনো সাইকেল চালাতে পারে না। তো আপনি ভেবে দেখুন, ভালো বয়স হয়ে গিয়েছে, মধ্য বয়স হয়ে গিয়েছে, তারপরেও সে কিন্তু সাইকেল চালাতে পারে না। এবার আপনি বলুন, সাইকেল চালানোর কাজ, যে সাইকেলটা যে চালাতে পারে, যারা যারা চালান, বেশিরভাগ লোকে, ম্যাক্সিমাম লোকে সাইকেল চালাতে পারে, তো যারা চালাতে পারেন তাদের কাছে কি মনে হচ্ছে, ও বাবা সাইকেল চালানো কাজ এত সোজা কাজ, পারে না? কে বলেছে? এটা অপূর্ব ব্যানার্জি মিথ্যে কথা বলছে। কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, এখনো অনেক ব্যক্তি আছে যারা সাইকেল চালাতে পারে না। তো সাইকেল চালানোর কাজটা এত সোজা কাজ, কিন্তু সে পারে না। কেন পারে না? সে হয়তো শেখেনি, বা তার সে চেষ্টা করেছে কিন্তু পারেনি, এরকমও হতে পারে। তো বন্ধুরা, কিছু কিছু এরকম ব্যক্তি আছে যারা পারে না, যতই সে শিখুক সে কিন্তু পারে না। তো এই কারণে বলছি বন্ধুরা, এই একটা কারণ যে কারণে মানুষ ধূপকাঠির মেশিন কিনে বিক্রি করে দিচ্ছে। না পারলে সে কি করবে? বন্ধুরা, ধূপকাঠির মেশিন কিনে যদি পার ডে 50 কেজি প্রোডাকশন না করতে পারেন, তাহলে সেই ধূপকাঠি মেশিন কেনার কোনো প্রয়োজনই নেই। তাহলে সেই ধূপকাঠির মেশিন কেনার কোনো মানেই হয় না। কারণ 50 কেজি প্রোডাকশন, তার থেকে বেশি করতে হবে, কম না। কম করলে সেখানে প্রফিট কি করে পাবেন? হ্যাঁ, বাড়ির কোনো মহিলা দেখা গেল নিজের টুকটাক হাত খরচার জন্য যদি করে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, সে 25 কেজি 30 কেজি যা করলো, টুকটাক যেটুকু হলো সেটুকু তার হাত খরচা। কিন্তু একটা পুরুষ মানুষ, তার মোটামুটি পার ডে কিছু না হলেও তো 500-700 টাকা তার ইনকাম দরকার, বেশি তো কম না। তো সেই পুরুষ মানুষটাকে পার ডে কিছু না হলেও 50 কেজি প্রোডাকশন তাকে করতেই হবে, এই চেষ্টাটুকু তাকে করতেই হবে, হার মানলে চলবে না। তো এইখানে যদি সে প্রফিট না খুঁজে পায়, সেক্ষেত্রে সে মেশিন বিক্রির একটা চিন্তা করবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে আদৌ 50 কেজি প্রোডাকশন হয়? তো বন্ধুরা, 50 কেজি অবশ্যই প্রোডাকশন হয়। আমারই অনেক কাস্টমার করে পার ডে 50 কেজি, 8 ঘন্টায় 50, কিছুই না। 8 ঘন্টায় 50 কেজি প্রোডাকশন করা কিছুই না।
আমার অনেক বন্ধুরা করে। তো বলছি, ধূপকাঠির মেশিন কিনে যারা বিক্রি করবেন ভাবছেন, আমি বলবো একটু চেষ্টা করুন। ধূপকাঠির মেশিন কিনে যারা বিক্রি করবেন, অনেক বন্ধু এরকম আছেন, ধূপকাঠির মেশিন কিনলো, কিনে কিছুদিন পরে, দাদা আমি বাইরে কাজে চলে যাচ্ছি, আমার এতে কিছু হচ্ছে না, আমি বাইরে কাজে যাব, কাজ বাইরে গিয়ে যেরকম কাজ করছিলাম সেরকম। দাদা আপনি যদি বাইরে কাজই করবেন, তাহলে কেন ধূপকাঠির মেশিনটা বেকার কিনতে গেলেন? বাইরে কাজ করছেন করেন, যদি মনে করেন যে না এলাকায় কিছু করবেন, তাহলে ধূপকাঠির মেশিনটা কিনেছেন, বেশ ভালো কথা। বাড়িতে বসে কাজ করুন, ধূপকাঠির মেশিনটাকে চালানোর চেষ্টা করুন। একটা মেশিনকে বুঝতে হয়, জানতে হয় মেশিনটার ভিতরে কি আছে, মেশিনটা কেন আমি চালাতে পারবো না। মেশিনটাকে বুঝতে শিখুন, মেশিনটাকে চিনতে শিখুন, মেশিনটা কিভাবে কাজ হয়, কিভাবে মেশিনটা একটা ধূপকাঠিকে বের করছে, এই জিনিসটা শেখার চেষ্টা করুন। আর একটা বিষয়, সেটা হচ্ছে লাভ, লাভের অঙ্ক। দেখুন, লাভ আছে, অবশ্যই লাভ আছে, ধূপকাঠির ব্যবসায় অবশ্যই লাভ আছে, কিন্তু ব্যবসার মতো ব্যবসা করতে হবে, ছেলে খেলা করলে হবে না। একটা ব্যবসার মতো করে ভাবতে হবে। একটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা করছেন আপনারা, তো ম্যানুফ্যাকচারিং ব্যবসা করতে গেলে আপনাদেরকে সেইভাবে কিন্তু ভাবতে হবে। আপনারা যদি মনে করেন ছেলে খেলা করব, তাহলে কিন্তু হবে না। একটা ব্যবসা করতে গেলে সেটাকে নিয়ে ছেলে খেলার মতো ভাবলে হবে না, সেটাকে নিয়ে কিন্তু সেই লেভেলে, সেটাকে চিন্তা ভাবনা করে সেই লেভেলে ওটাকে নিয়ে ভাবতে হবে। বন্ধুরা, ধূপকাঠির মেশিন কিনে বাড়িতে ফেলে রেখে দিয়েছেন বা লস করে বিক্রি করে দিয়েছেন, এরকম বহু পাবলিক আছে, বহু বন্ধুরা আছেন যারা এইরকম কাজ করেছেন। আবার এমন ব্যক্তি আছে যারা ধূপকাঠির মেশিন কিনে কিন্তু কাজ করছে, এখনো কন্টিনিউ চালাচ্ছে। কারণ তাদের চিন্তা ভাবনা একটাই, যে আমি ধূপকাঠির ব্যবসা করব। ধূপকাঠি যেমন আমার চিন্তা ভাবনা, আমি যেমন ধূপকাঠির আমি গোড়া পর্যন্ত যাব, কি আছে দেখব। আমার সব সময় একটা ভিতরে টেন্ডেন্সি থাকে যে আমি যে জিনিসটা করছি সেই জিনিসটা ভিতরে কি আছে, গোড়া পর্যন্ত কি আছে আমি দেখবো, সেটা দেখেই না। হ্যাঁ বন্ধুরা, এরকম কারোর কাছ থেকে ধূপকাঠির মেশিন কিনবেন না যারা বলে যে একটা পেমেন্ট আটকে থাকবে, পরের বার যখন মাল দেবেন তখন আগের পেমেন্টটা দেব, পরের পেমেন্টটা আবার আটকে যাবে, আবার তারপরের মাল আসবে, তারপরে আবার আগের পেমেন্টটা দেবো। মানে একটা পেমেন্ট সবসময় তাদের কাছে আটকে থাকবে। এরকম কাউকে কিন্তু আপনি মাল বিক্রি করবেন না বা তাদের কাছ থেকে মেশিন কিনবেন না। মেশিন কিনবেন যেমন ক্যাশ টাকাতে, সে আপনাকে ধার দিচ্ছে না, সে আপনাকে কোনো ইনস্টলমেন্ট সিস্টেম করে দিচ্ছে না। তাহলে আপনি যখন তাকে মালটা বিক্রি করছেন, তাহলে কেন তার কাছে ধার ফেলে রাখবেন? তার কাছ থেকেও কিন্তু আপনি ক্যাশ টাকা নিয়ে নেবেন। মানে যা হবে ক্যাশ টাকাতে লেনদেন হবে। আপনি মেশিন নিয়েছেন, ক্যাশ টাকা নিয়েছেন, মেশিন বিক্রি করেছেন, সেরকম আমাদের কাছ থেকে মালটা নিচ্ছেন, মালটাও আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে দিন। বন্ধুরা, ধূপকাঠির ব্যবসা করতে গেলে চিন্তা ভাবনাটাকে অটুট রাখতে হবে, মনোবলটাকে শক্ত করতে হবে। ধূপকাঠির ব্যবসা বলে না, যে কোনো ব্যবসায় কিন্তু এগুলো প্রয়োজন। ধৈর্য দরকার। আমার ভালো লাগছে না, রোদে পুড়তে হচ্ছে। ধরুন একটা ধূপকাঠি বানাতে গেলে সেটাকে কি করতে হয়, প্রথম সেটা বানাচ্ছি বসে বসে, একটা ধৈর্যের কাজ। মোটামুটি 8-10 ঘন্টা বসে কাজ করা তো খুব একটা সহজ কাজ না, বসে বসে আমাকে কাজ করতে হচ্ছে, এটা প্রচুর ধৈর্য দরকার আছে। তারপরে কি, সেই মালটাকে রোদে নিয়ে গিয়ে শোকাতে হচ্ছে। এখন গরমের সময়, এখন বাবা রোদ, হ্যাঁ, মানে রোদে যাওয়াই বিরাট একটা কষ্টকর ব্যাপার। তো সেই মালটা রোদে শুকাতে হচ্ছে, তারপরে সেই মালটাকে রোদ থেকে তুলে এনে আবার কিন্তু বান্ডেল করতে হচ্ছে। অনেকে 500 করে বান্ডেল করে, অনেকে 1 কেজি করে বান্ডেল করে, তো সেটাকে বান্ডেল করতে হচ্ছে। অতএব এই সমস্ত জিনিসগুলো আছে। তো বন্ধুরা, ধূপকাঠির মেশিন কেনার আগে আপনারা ভাবুন যে আপনারা কাজটা করতে পারবেন কিনা। না হলে ধূপকাঠির মেশিন কিনলেন, কিনে কিছুদিন পর দাদা মেশিন বিক্রি করে দেবো, দাদা আমি পাচ্ছি না কাজ, দাদা এই হচ্ছে সে হচ্ছে, এগুলো করবেন না। আপনি আগে কাজটা বুঝুন, কাজটা কিরকম। বন্ধুরা, আগে বিষয়টা বুঝুন। হট করে মেশিন কিনে আপনি যদি মনে করেন যে আমি মেশিনটা কিনে আমি কাজ করব, হ্যাঁ মেশিন কিনে কাজ করুন, কিন্তু তার আগে বিষয়টা বুঝুন। কিনে আমি মেশিন বিক্রি করব, এক আমারই এক কাস্টমার আছে, মেশিন কিনেছে, মেশিন কেনার পর তার ঘরটা আর তার দাদার ঘরটা পাশাপাশি, তো তার দাদার নাকি ডাস্ট অ্যালার্জি আছে। এইবার যদিও বা ও মেশিনটাকে ওপরে সেট করেছে, নিচে ওদের পাশাপাশি ঘর, ওপরেও পাশাপাশি আছে, কিন্তু তার দাদা
ওপরে এখনো শিফট করেনি, ওপরে যায়নি, নিচেই আছে। আর এরা কি করেছে, এরা নিচে আছে প্লাস ওপরে কি করেছে, ওপরে মোটামুটি জায়গা করে সেখানে ধূপকাঠির মেশিন বসিয়েছে। সেইখানে তার দাদার, তার বৌদির বিরক্ত কি না ডাস্ট আসছে আমাদের দিকে। দেখুন, ওটা একটা ডাস্ট জিনিস অবশ্যই যেতেই পারে, সেটা আমি বলবো না যে যাচ্ছে না, কিন্তু সে যদি তার ঘরের ভিতরে কাজ করে তাহলে কিন্তু আমার মনে হয় না সেই ডাস্টটা তার ঘরের দিকে যাবে। তো এরকম কিছু প্রবলেম তৈরি হয়। আবার দেখা যাচ্ছে ধূপকাঠি আমি কাজ করছি, আমার পাশের বাড়ি একটু আওয়াজ যাচ্ছে, তো সেই কারণে অনেকে বিক্রি করে দিচ্ছে। অনেকে এরকম আছে তার বাড়িতে ভোল্টেজ নেই, তাহলে সে কি করে কাজ করবে? স্টেবিলাইজার যতই লাগান, স্টেবিলাইজার কত লাগাবে? যদি আজকে তার বাড়িতে দেখা যাচ্ছে এই গরমের সময় 120 130 এরকম ভোল্টেজ থাকে, স্টেবিলাইজারে কত বাড়াবে? অত বাড়িয়ে একটা মেশিন চালানো কি উচিত আপনি বলুন? আবার এরকম আছে দেখা যাচ্ছে তার বাড়িতে পাশের বাড়ি থেকে লাইন নেওয়া, কারেন্টটা তার পাশের বাড়ি থেকে নেওয়া, তো তার পাশের বাড়িতে যখনই দেখছে সে একটা মেশিন নিয়ে এসেছে, সে তার লাইনটা টুক করে অফ করে দিয়েছে, কেটে দিয়েছে তার লাইনটা। বলছে ভাই আমি তোমাকে কারেন্ট দিতে পারবো না, আমি তোমাকে লাইন দিতে পারবো না, কারণ তুমি মেশিন বসিয়েছো। সে সাবমিটার বসাচ্ছে কিন্তু তাও হবে না, তাকে সে লাইন দেবে না। তুমি যদি নর্মাল লাইট ফ্যান এগুলো যদি চালাও, টিভি পর্যন্ত তোমাকে অ্যালাউ করা যেতে পারে, কিন্তু মেশিনের ক্ষেত্রে তোমাকে অ্যালাউ করা যাবে না। তুমি ভাই নিজের মতো লাইন করে নাও। এইবার সে যখন নিজের মতো লাইন করতে চাইছে, তার আগেই তো দরকার তার বাড়ির কাগজ, যে জায়গাটায় সে বসাবে। তো তার বাড়ির কাগজ ঠিক নেই, সে কি করে বসাবে, কি করে সে লাইন নেবে? ওখানেই সে ফেল হয়ে যাচ্ছে, যার ফলে তাকে মেশিনটা বিক্রি করে দিতে হচ্ছে। এরকম বহু কারণ আছে। দেখা যাচ্ছে দুই বন্ধু পার্টনারশিপে মেশিন কিনেছে, এইবার এক বন্ধু খাটছে, এক বন্ধু খাটছে না। এবার একাও কত খাটবে? দুজনা পার্টনারশিপে নিয়েছে, দুজনা সমান সমান খাটবে না, একজনা খেটে মরছে আর একজনা কিছুই করছে না। ওই দেখা যাচ্ছে নবাবের বেটার মতো বেলা করে আসছে, একটু হয়তো হাতে হাতে একটু কিছু করলো, চলে যাচ্ছে। আর যে বেচারার বাড়িতে বসানো আছে সে বেচারা খেটে মরছে, যার জন্য এইখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, পার্টনারশিপ আলাদা হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, ও বলছে ভাই আমার টাকা দিয়ে দাও, এ বেচারা একা তো দিতে পারবে না তার টাকা, কারণ দুজনে পার্টনারশিপে কিনেছিল, সে তার টাকা দিতে পারছে না। তখন সে কি করে, বাধ্য হয়ে দাদা মেশিনটা আমার বিক্রি করে দেন, আমি মেশিন বিক্রি করে ওর টাকা শোধ করে দিতে চাই। বন্ধুরা এরকম বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ। এগুলোকে আপনারা মেশিন বিক্রেতাদের দোষ হিসাবে ধরবেন না, এগুলো আপনাদের নিজেদের কারণ, নিজেদের ভুল। আপনারা না জেনে না বুঝে ফট করে ব্যবসা শুরু করে দিচ্ছেন, এগুলো আপনাদের নিজেদের দোষ। এগুলোর জন্য কোনো ব্যক্তিকে আপনারা দোষারোপ করতে পারেন না, কোনো ব্যক্তিকে আপনারা দোষারোপ করতে পারেন না, কারণ ভুলটা আপনাদের। আর বন্ধুরা আমি সবসময় বলবো, ধূপকাঠি মেশিন কেনার আগে যে মেশিন বিক্রেতার কাছে যাবেন তাকে গিয়েই কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করবেন যে আপনাদের ব্যবসা কত বছরের। সে যদি বলে 10 বছর 5 বছর, তখন আপনি কি করবেন? আপনি তখন তাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ঠিক আছে 10 বছর হোক 5 বছর হোক, আপনি 3 বছরের কোনো কাস্টমারের ফোন নাম্বার দিন, আপনারই কাস্টমার 3 বছর কি 4 বছর ধরে আপনাদের সাথে কারবার করছে, তাদের ফোন নাম্বার দিন, আমরা তাদের বাড়িতে যাব, গিয়ে দেখব কেমন কি কাজ করছে আপনাদের সাথে, আপনারা কেমন তাদেরকে সার্ভিস দিচ্ছেন, কেমন তাদের কাছ থেকে মালটা নিচ্ছেন, এগুলো আমরা দেখতে চাই। তো তাদের নাম্বারটা দিন, যদি সে নাম্বার দেয় তাহলে জানবেন ঠিক আছে। আর যদি সে নাম্বার, বেশিরভাগ ম্যাক্সিমাম লোক আপনাকে নাম্বার দিতে পারবে না, কারণ সেই রকম কাস্টমার তাদের নেই, সেরকম কাস্টমার নেই। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমার কাছে আসুন, আমি আপনাকে আমারই প্রায় 10টা কাস্টমারের নাম্বার দিই, বেশি তো কম না। আমার কাছে আসলে আমি আপনাকে প্রায় 10টার বেশি নাম্বার দিয়ে দিতে পারবো, যারা অলরেডি আমাদের সাথে 3 বছর 4 বছর ধরে কাজ করছে। বন্ধুরা তাদের কাছ থেকে জেনে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু ব্যবসা চালু করতে পারেন। তাদের কাছ থেকে পরামর্শ নিলে কিন্তু আপনাদের অনেক লাভ আছে, তারা কিন্তু অনেক কিছু জেনে গিয়েছে, অনেক কিছু শিখে গিয়েছে। তাদের কাছ থেকে আপনারা কিছু কিছু জিনিস শিখতে পারেন, বা তাদের কাছ থেকে কিছু কিছু জিনিস জানতে পারেন যে কেমন কি ব্যবসাটা, এটা কি করা যায় কি করা যায় না। আপনারা অনেকে বলেন, আমি বলি যে দাদা নাম্বার দেবো, আপনারা বলেন যে না নাম্বার নেবো না, নাম্বার নিয়ে কি করবো, আপনাকেই বিশ্বাস করি। কিসের বিশ্বাস? আপনি আমাকে চেনেন না জানেন, আপনি আমাকে ফট করে বিশ্বাস করে ফেললেন। আমাকে কেন আপনি বিশ্বাস করতে যাবেন আমার মুখের কথায়? আমি একটু মিষ্টি মিষ্টি কথা বললাম, একটু ভালো ভালো কথা বললাম, আপনারা আমাকে বিশ্বাস করে ফেললেন কেন? আপনারা কাস্টমার ফিডব্যাক নিন। আমার যে সমস্ত কাস্টমার আমাদের সাথে কাজ করছে, সেই কাস্টমারের ফোন নাম্বার নিন, কাস্টমারদের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে দেখুন। কাস্টমার ফিডব্যাক না নিয়ে কোনোদিনও কিন্তু মেশিন কিনবেন না, আমি বারবার করে বলছি। সেটা আমার কাছেই হোক আর যার কাছেই হোক, কাস্টমার আগে কাস্টমারের নাম্বার নেবেন। ওই 2 মাস 6 মাসের কাস্টমারের নাম্বার নিলাম না, কারণ 6 মাস পর কি 1 বছর পর অনেকে কি করে, মাল নেওয়া বন্ধ করে, 1 বছর নাই নিয়ে নেয়। আমি বলবো অন্তত
3 বছর 4 বছরের পুরনো কাস্টমারের ফোন নাম্বার নেবেন, কারণ তারা বলে আমাদের অনেক দিনের ব্যবসা, আমাদেরকে মাল দিচ্ছে, আমরা লাইফ টাইম মাল নিচ্ছি, কেউ বলে আমরা এগ্রিমেন্ট করছি। তো যেভাবেই যাই বলুক না কেন, এই সিস্টেমে কিন্তু আপনারা কাজ করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।